গুড ইভিনিং ক্লাস। তো তোমাদের যেমন প্রতিনিয়ত ক্লাস চলছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আজকে আমরা সবাই জানি যে আমাদের সিলেবাসের কিছু চেঞ্জ হয়েছে এবং চেঞ্জের দরুন আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে সিলেবাসের মধ্যে আনা হয়েছে। ওকে, তো আজকে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিটা পড়ব। ওকে, চলো স্টার্ট করা যাক তাহলে। এখানে বলছে ইন্ডিয়ান ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ওকে, চলো। এখানে বলছে যে ইন্ডিয়ান ন্যাশনাল এডুকেশন পলিসি। হ্যাঁ, শোনা যাচ্ছে? সৌরভ, কি প্রবলেম? দিয়ে আর কেউ কোনো কি সমস্যা আছে? সবার ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি সৌরভ একবার বেরিয়ে গিয়ে আবার জয়েন করো, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। বলছে এই যে আমাদের এডুকেশন পলিসি, এই এডুকেশন পলিসি ফার্স্ট টাইম যখন আসে, ঠিক আছে, ফার্স্ট এডুকেশন পলিসি আসে 1968-এ। ঠিক আছে, 1968-এ আমাদের ফার্স্ট এডুকেশন পলিসি আসে। ঠিক আছে, এবং ঠিক তারপরেই সেকেন্ড আসে 1986-এ। ওকে, এই যে 1968-এ যখন ফার্স্ট আমাদের এডুকেশন পলিসি আসে, ঠিক আছে, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিল, পিএম ছিল ইন্দিরা গান্ধী। ওকে, এবং এই 1986-এ তখন রাজীব গান্ধী। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা 1986 এবং সেকেন্ড 1986, 68-86। ওকে, এবং ঠিক 1992-তে এই 1986-এর যে দ্বিতীয় যে আমাদের ন্যাশনাল পলিসিটা এসেছিল, এডুকেশন ন্যাশনাল পলিসি, ঠিক আছে, সেটাতে কিছু মডিফাই করা হয়। ঠিক আছে, 1992। এবং আমরা যদি বলি তাহলে তৃতীয় এডুকেশন পলিসি আসে 2020-তে। ঠিক আছে, দীর্ঘ 34 বছর পর, 34 ইয়ার্স পরে আমাদের এই তৃতীয় এডুকেশন পলিসিটা আসে। ঠিক আছে, এবং আজকে আমরা এই তৃতীয় এডুকেশন পলিসিটা নিয়ে ডিটেলসে জানবো। ওকে, তো দেখো কি বলছে যে প্রথম জাতীয় শিক্ষানীতি, ঠিক আছে, আমি যেটা বললাম 86-এ এসেছিল প্রথম জাতীয় শিক্ষানীতি। ঠিক আছে, প্রেক্ষাপটে বলছে যে ভারতের প্রথম শিক্ষানীতি ইন্দিরা গান্ধীর সরকারের সময়কালে প্রবর্তিত হয়। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন হয় কখনো যে আমাদের ফার্স্ট যে শিক্ষানীতি এসেছিল সেই শিক্ষানীতির প্রধানমন্ত্রী কে ছিল, তাহলে প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তাহলে আমাদের যে 1968-এর যে শিক্ষানীতি ছিল সেটাতে অ্যাকচুয়ালি তার মূল লক্ষ্যটা কি ছিল? মূল লক্ষ্য ছিল, দেখো, এটি শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং ভারতের উন্নয়নের লক্ষ্য পূরণের শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ওকে, তাহলে কি বলছে যে এই শিক্ষা ব্যবস্থার গুণমানকে উন্নত করার জন্য এবং আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য একদম ঢেলে সাজানো হয়েছিল। ঠিক আছে, এবং কি বলছে? শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে ব্যবধান কমানো। ঠিক আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এবং হচ্ছে সমাজের মধ্যে সেই ব্যবধানটা যেন কমানো যায়। ঠিক আছে, সেইটার প্রচেষ্টা করা হয়েছিল এবং শিক্ষা ব্যবস্থাকে প্রতিক্রিয়াশীল করে তোলার উপর জোর দেওয়া হয়েছিল। ওকে, প্রতিক্রিয়াশীল মানে একদম যেন ধীর গতিতে না চলে, একদম পুরো একদম ফুল ফেজে যেন চলে। ঠিক আছে, সেই আমাদের ব্যবস্থা করা হয়েছিল আমাদের প্রথম শিক্ষা নীতিতে। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, ঠিক আমরা আগেই জানলাম, আমরা পড়েছি প্রথমেই যে দ্বিতীয় তলে শিক্ষানীতি কখন আমাদের আসে?
1986-এ, ঠিক আছে। এই যে জাতীয় শিক্ষানীতি, দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি আসে 1986-এ। 1986-এ আমি প্রথমেই বলেছি যে তখন তাহলে তোমার পিএম কে ছিল, রাজীব গান্ধী ছিল পিএম। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলেছি যে 1992-তে তার কিছু সংশোধন বা মডিফাই করা হয়েছিল, ঠিক আছে। এবং সেই সময় তোমার পিভি নরসিমহা রাও ছিল পিএম। ওকে, ক্লিয়ার? তাহলে পিভি নরসিমহা রাও ছিল তখন পিএম। এবার আমরা দেখে নিই তাহলে যে দ্বিতীয় জাতীয় যে শিক্ষানীতি, ওকে, তার মূল লক্ষ্যটা কি ছিল, তার যে মূল লক্ষ্য সেটা কি ছিল। বলা হচ্ছে এই নীতিতে সার্বজনীন শিক্ষা মানে সবার জন্য শিক্ষা, শিক্ষার সুযোগের সমতা বৃদ্ধি, তার মানে সমতা মানে সবাই যাতে সেই শিক্ষাটাকে গ্রহণ করতে পারে, এবং শিক্ষাকে জাতীয় সংহতির সাথে যুক্ত করার উপরে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। জাতীয় সংহতি মানে একদম আমাদের ইন্ডিয়াকে পুরোপুরি একদম যেন আপলিফমেন্ট করা যায়, ঠিক আছে। সেই আপলিফমেন্ট করার জন্য কি দরকার, শিক্ষা দরকার। তাহলে সেই আপলিফমেন্ট করার জন্য যে জাতীয় সংহতি সেটার উপর জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটি একটি কাঠামোগত শিক্ষা, কাঠামো তৈরি করে ব্যক্তির সর্বাত্মক উন্নয়নের সাহায্য করা হয়েছে। তাহলে বলছে কি, বলছে এটা কাঠামো তৈরি করা হয়েছে যে আস্তে আস্তে স্ট্রাকচারের উপর আস্তে আস্তে বেস করে সেটা আমাদের শিক্ষাটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া হবে। এবং আমাদের যখন শিক্ষাটা সবার মধ্যে বাড়বে তখন কি দেশ বাড়বে, দেশও এগোবে, তাই না। তো শিক্ষাটা একদম দরকার আমাদের। চলো নেক্সট দেখি আমরা। এবার দেখো, এবার আমরা চলে এসেছি তৃতীয় জাতীয় শিক্ষানীতি 2002। ওকে, কি বলছে, আমি প্রথমেই বললাম যে দীর্ঘ 34 বছর পর আমরা তৃতীয় জাতীয় শিক্ষানীতি পেয়েছি। ওকে, তো কি বলছে, 2002 সালের জুলাই মাসে ভারতের তৃতীয়বার জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হয়। ওকে, তাহলে এখন প্রধানমন্ত্রী আমরা সবাই জানি কে আছে, প্রধানমন্ত্রী। ওকে, তো দেখো এই যে তৃতীয় শিক্ষা যে নীতিটা, এটা 5টি স্তম্ভের উপর ভিত্তি করে এটাকে তোমার প্রপোজ করা হয়েছে। ওকে, ফার্স্ট যদি আমরা বলি অ্যাক্সেস মানে যাতে এইখানে সবাই অংশগ্রহণ করতে পারে। ওকে, মানে সবাই যেন এসে অংশগ্রহণ করতে পারে, তার উপর একটা তোমার খেয়াল রাখা হয়েছে যেন এখানে সবাই, মানে এই শিক্ষাতে যেন সবাই অংশগ্রহণ করতে পারে। ওকে, ইকুইটি মানে সাম্যতা, এখানে সাম্যতার কথা বলা হয়েছে, যেন সবাই সমানভাবে, ঠিক আছে, কোনো ডিসক্রিমিনেশন না হয়, সমানভাবে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। ওকে, এবার হচ্ছে কোয়ালিটি, নিশ্চয়ই কোয়ালিটির উপর আমাদের ধ্যান দিতে হবে, যে আমাদের যে শিক্ষা যে ব্যবস্থা, ঠিক আছে, তার কোয়ালিটিটাকে আপলিফমেন্ট করতে হবে। ওকে, এবং অ্যাফোর্ডেবিলিটি মানে যে আমাদের দেখো এখন যে শিক্ষা ব্যবস্থা আমরা জানি যে পাবলিক স্কুলগুলো আছে তার কিন্তু ফিস অনেক বেশি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কি করেছে, এই দিকটাতে নজর দিয়েছে যে 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 স্কুলের ফিস গুলো সেটা যেন একটা সাধারণ মানুষের ধারণ ক্ষমতা থাকে, যে তার ছেলে মেয়েকে সে পড়াতে পারে। এই জন্য এই অ্যাফোর্ডেবিলিটির কথা বলা হয়েছে, যে এই ফিসটাকে একটা কন্ট্রোল করার ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে। ওকে, এবং অ্যাকাউন্টেবিলিটি কি বলছে, যে শিক্ষা ব্যবস্থা কি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে এর দায়ভারটাকে নিতে হবে। ওকে, এই দায়ভারটাকে নিতে হবে, যে শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করা বা খারাপ করা সেই দায়ভার যাদের উপর পড়বে সেই দায়ভারটাকে তাদের নিতে হবে যারা শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। ওকে, এই 5টা স্তম্ভের উপরই কিন্তু আমাদের এই তৃতীয় তোমার হচ্ছে শিক্ষানীতিটা এসছে, এবং এই 5টা যে স্তম্ভ আছে এটাই কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে, যে কি কি স্তম্ভ নিয়ে আমাদের তৃতীয় শিক্ষা নীতিটা হয়েছে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট তাহলে দেখি কি বলছে। ওকে, বলছে এভুলেশন অফ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। বলছে এভুলেশন তাহলে কি কিভাবে এসছে আমরা একটু দেখে নিই, আমরা আগেই পড়েছি সবাই জানি, ঠিক আছে। এখানে কি বলছে, এডুকেশন কমিশন, ফার্স্ট এডুকেশন কমিশন তৈরি হয়েছিল 1964 থেকে 1966-এ, ঠিক আছে। এই সময় এডুকেশন কমিশন তৈরি হয়েছিল, এবং কি বলেছে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন ফার্স্ট, এটা ঠিক আছে, এটা ফার্স্ট। তাহলে সেটার নাম কি ছিল, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ঠিক আছে। দেখো ব্যাপারটা, ঠিক আছে, 1968-এ কিন্তু। দ্বিতীয় যেটা এলো, সেকেন্ড
সেকেন্ড যেটা এলো এটা ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন, দ্বিতীয়টা ছিল কিন্তু নিউ এডুকেশন পলিসি 1986। ওকে, এবং সেটাকে যখন আবার মডিফাই করা হয় তখন কিন্তু তার নাম চেঞ্জ করে ন্যাশনাল পলিসি অন এডুকেশন করা হয়। ওকে, এবং নাম্বার 3 বা থার্ড নাম্বারে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি। ওকে, তাহলে এই নামের কিন্তু ছোট ছোট পরিবর্তন, ঠিক আছে, এগুলোকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। চলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার বলছে প্রেক্ষাপট। তাহলে আমাদের এই যে তৃতীয় শিক্ষানীতি, সেটা কি কি চেঞ্জ আনা হয়েছে তার মধ্যে, যে আমাদের পারম্পরিক যে আমরা শিক্ষা নিয়ে এসেছি তার থেকে কি কি চেঞ্জ আনা হয়েছে, বা আমাদের যে পূর্ববর্তী যে পলিসিগুলো ছিল তার থেকে কি কি চেঞ্জ আনা হয়েছে, সেই চেঞ্জের ব্যাপারগুলোই জানবো, যে চেঞ্জের ব্যাপারটা কি বলেছে। ঠিক আছে, প্রথমেই বলেছি যে দীর্ঘ 34 বছর পর, ঠিক আছে, আমাদের আবার শিক্ষানীতি পেয়েছি, যা 29শে জুলাই, ঠিক আছে, গৃহীত হয়েছে আমাদের। ওকে, ক্লিয়ার। দ্বিতীয় বলছে যে শিক্ষা জগতে প্রবেশাধিকার, ঠিক আছে, সাম্য, গুণমান, সহজলভ্যতা এবং দায়বদ্ধতা, যে 5টি আমি তোমাদের স্তম্ভের কথা বললাম, ঠিক আছে, যে 5টি স্তম্ভের কথা বললাম সেটাই বলা হয়েছে এখানে। ঠিক আছে, প্রবেশাধিকার মানে সবাই যেন, আমি যেটা বললাম যে সবাই যেন এন্টার করতে পারে পড়াশোনার মধ্যে। ঠিক আছে, সাম্যতা, সবাই যেন সমান অধিকার থাকে, এবং গুণমান, কোয়ালিটি তো থাকবেই। সহজলভ্যতা মানে ফিসের ব্যাপারটা আমি বললাম, ঠিক আছে, এবং অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা, সেটাও থাকবে। ওকে, এর উপর ভিত্তি করে 2030 এর মধ্যে স্থিতিশীল লক্ষ্য ধার্য করে ভারতকে প্রাণবন্ত এক জ্ঞানের ভান্ডার হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই নতুন ভারতের জাতীয় শিক্ষানীতি। ঠিক আছে, তাহলে এই স্থিতিশীল উন্নয়নের, স্থিতিশীল মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে, তার কিন্তু 17টা পয়েন্ট আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টা পয়েন্ট আছে, এবং সেই পয়েন্টগুলোকেই বেস করে কিন্তু প্রত্যেকটা আমাদের যত ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে সেটার উপর বেস করে কিন্তু তার শিক্ষা ব্যবস্থা বা সেই দেশের একটা কাউন্টিং করা হয় যে সেই দেশের পরিস্থিতি কেমন আছে। ওকে, এই যে 17টা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোল আছে তার মধ্যে অনেক গোল তৃতীয় পলিসিতে আছে, যেমন 4 নাম্বার, এই 17টা পলিসি আছে তার মধ্যে 4th পলিসি কিন্তু কোয়ালিটি, মানে শিক্ষার যে কোয়ালিটিটা সেটা কেমন হবে সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে। সেটাই বলা হয়েছে এখানে যে এই স্থিতিশীল বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের যতগুলো পয়েন্ট আছে, এই 17টা পয়েন্টকে, সেটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব 30-এর মধ্যে। ওকে, ক্লিয়ার, সেটাকে চেষ্টা করব কমপ্লিট করার। ওকে, চলো এবার নেক্সট কি বলছে। বলছে ভারতের জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বাইরে বের করে তাকে শিক্ষা মন্ত্রক নামে নতুন একটি ব্যবস্থায় আনা হয়েছে। ওকে, তাহলে এখানে কি বলছে তোমার, হ্যাঁ, মানব উন্নয়ন, আচ্ছা, তার মানে মিনিস্ট্রি অফ হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স। ওকে, মিনিস্ট্রি অফ হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স, এই যে আমাদের শিক্ষার যত ব্যাপার, যত ব্যবস্থা, সেটা কিন্তু মিনিস্ট্রি অফ হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্সের আন্ডারেই ছিল। এইটাকে আমাদের এর থেকে বের করে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটাকে, এটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে। মিনিস্ট্রি অফ MOE, মিনিস্ট্রি অফ এডুকেশন এর আন্ডারে নিয়ে আসা হয়েছে। ওকে, তার মানে আমাদের যে শিক্ষা সংক্রান্ত ব্যাপার ছিল সেইটা কিন্তু মিনিস্ট্রি অফ এই যে মানব সম্পদ উন্নয়নের মন্ত্রকের আন্ডারেই ছিল, কিন্তু সেটাকে বাদ দিয়ে 2020 সালে, ঠিক আছে, সেই মন্ত্রটাকে বাদ দিয়ে ডাইরেক্ট সেই মন্ত্রটাকে করে দেওয়া হয় মিনিস্ট্রি অফ এডুকেশন। ওকে, ক্লিয়ার, এটা কোশ্চেন হতে পারে তোমাদের। চলো নেক্সট দেখি তাহলে কি বলছে। বলছে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 তৈরির জন্য ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে কস্তুরীরঙ্গন এর সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল, যা কস্তুরীরঙ্গন কমিটি নামে পরিচিত। ওকে,
এই কমিটির সুপারিশের ভিত্তিতে 2020 সালে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়। তাহলে কি বলছে, বলছে এই যে যে শিক্ষানীতিটা হয়েছে, ঠিক আছে, এই শিক্ষানীতি হওয়ার আগে একটা কমিটি তৈরি হয়েছিল এবং সেই কমিটির চেয়ারম্যান ছিল এই যে ডক্টর কস্তুরী রঙ্গন। ওকে, এবং ইনি কে ছিলেন? ইনি ছিলেন আমাদের ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে। তার উপর সেই দায়ভার দিয়ে দেওয়া হয়েছিল যে স্যার আপনি একটু একটা কমিটি গঠন করে এবং এর যত রকমের তোমার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যত রকমের প্রবলেম আছে, ঠিক আছে, সেগুলোকে দেখে সেই অনুকূলে একটা পলিসি তৈরি করার, এবং তার চেয়ারম্যানশিপে কিন্তু এই আমাদের 2020 সালের তোমার হচ্ছে পলিসিটা এসেছিল। ওকে, তাহলে যদি কোশ্চেন হয় যে কোন কমিটির তোমার হচ্ছে রেকমেন্ডেশনে আমাদের 2020 সালের জাতীয় শিক্ষানীতিটা এসেছিল, তাহলে আনসার কি হবে? কস্তুরী রঙ্গন কমিটি। ওকে, এবং তার চেয়ারম্যান কে ছিল? ডক্টর কে কস্তুরী রঙ্গন। ওকে, ক্লিয়ার? চলো এবার দেখো, তাহলে বলছে যে স্লোগান, বলছে এই যে যে আমাদের পলিসিটা ছিল এর স্লোগান বা মূল মন্ত্রটা কি ছিল, তাহলে আমরা দেখে নিই মূল মন্ত্র বা স্লোগানটা কি ছিল। ওকে, এখানে মূল মন্ত্র বলতে বলছে যে মূল মন্ত্র হলো শিক্ষিত করুন, উৎসাহিত করুন এবং আলোকিত করুন। তার মানে এডুকেট, এনকারেজ অ্যান্ড এনলাইটমেন্ট। ওকে, কি বলছে তাহলে অর্থটা আমরা একটু দেখে নিই। এমন শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের উৎসাহিত করবে, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে। ওকে, দেখো এইটা স্যার স্লোগানটা ঠিকঠাক ক্লিয়ার হলো না। দেখো একটু পরে যেমনি আমরা যাবো আর একটু সামনে যখন এগোবো এইগুলো জিনিস আমাদের আস্তে আস্তে করে সব ক্লিয়ার হয়ে যাবে যে কি বলছে। দেখো কি বলছে এখানে, এখানে বলছে শিক্ষিত করুন, ওকে, উৎসাহিত করুন। তার মানে আমি যে শিক্ষাটা নেব সেটা যেন আমি উৎসাহের সহিত নিই। ওকে, উৎসাহের সহিত কখন নেব? আমি যদি আমার মনের মধ্যে প্রচুর প্রেশার হয় যে স্যার প্রচুর প্রেশার, পড়তে ভাল লাগছে না, কিন্তু সেটা যদি তোমাকে খেলার ছলে বা এমন সুন্দর করে তোমাকে শেখানো হয় যে তোমাকে যেটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, তুমি যদি সেখান থেকে শেখো তুমি কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাডাপ্ট করতে পারবে, তাই না? ঠিক আছে, সেটাই বলা হয়েছে। ওকে, এবং কি বলছে মূল্যবোধ, এটা জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ বিকাশ। মূল্যবোধ মানে আমি আমার নিজের মূল্যটাকে বুঝবো। ওকে, যে নিজের মূল্যবোধটাকে বুঝতে হবে যে আমি কি করছি, কি খারাপ করছি না, ভালো করছি না কি, ঠিক আছে। আস্তে আস্তে পরে যখন আমরা নেক্সট স্লাইড আসবো তখন ঠিক এই ধারণাগুলো সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে কি বলছে যে স্লোগানটা যদি আমরা বলি তাহলে কি বলছে? শিক্ষিত করুন, উৎসাহিত করুন এবং আলোকিত করুন। এডুকেট, এনকারেজ অ্যান্ড এনলাইটেন। ওকে, চলো আচ্ছা, সাধারণ পরিবর্তনের ক্ষেত্র। তাহলে বলছি যে স্যার আমরা তো এতক্ষণ দেখলাম যে কি কি স্ট্রাকচার, কি কি আছে, কে কিভাবে তৈরি করেছে, কোন কমিটি তৈরি করেছে। তাহলে এবার দেখি স্যার যে আমাদের যে এই যে পলিসিটা এসছে এর মধ্যে পরিবর্তনটা কি হয়েছে স্যার। ওকে, দেখো প্রথমে ফার্স্ট বলেছে যে আমাদের যে জিডিপির তো একটা অংশ আমাদের এই শিক্ষাক্ষেত্রে, শিক্ষার যে খাতে সেটাকে খরচ করা হয়। এইখানে এই পলিসিতে ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে জিডিপির 6% মানে 6% কিন্তু খরচ করা হবে এডুকেশনের উপর। ওকে, এডুকেশনের উপর 6% খরচ করা হবে। এখন কিন্তু সামথিং 2% সামথিং কিছু খরচ করা হয়। তাহলে দেখো যদি সেটা কিন্তু ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে না, তখন মানে আমাদের শিক্ষার হারটা বা শিক্ষার ব্যবস্থাটা কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। ওকে, এবার কি বলা হয়েছে? 6 থেকে 14 বছরের বদলে 3 থেকে 18 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষার মাধ্যমে আনা হবে। আমরা জানি আমাদের কনস্টিটিউশনে 21A আর্টিকেলে লিখাই আছে যে 6 থেকে 14 বছরের শিশুদের, ঠিক আছে, বাধ্যতামূলক শিক্ষা আমাদের এটা ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, তেমনই এইখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর তো সেটাকে বাড়িয়ে 3 থেকে 18 বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষা আনা হবে। এই ব্যবস্থাটা করা হবে, এই পরিবর্তনটা আনা হবে। ওকে, নেক্সট কি বলেছে? মেয়েরা শিক্ষার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে। ঠিক আছে, মেয়েদের আপলিফমেন্টের জন্য সরকার সচেষ্ট। ওকে, বা এই পলিসি সচেষ্ট যে মেয়েরা যাতে শিক্ষায় আরো উন্নতি করতে পারে সেই দিকে কিন্তু নজর রাখবে এই পলিসি। ওকে, নেক্সট কি বলছে?
বলছে শিক্ষার জন্য তৈরি হবে রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ। শিক্ষা আয়োগ, ওকে, রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ, যার প্রধান হবেন তৎকালীন প্রধানমন্ত্রী। তাহলে কি বলছে যে এই যে শিক্ষা আয়োগ তৈরি হবে, এটা বলছে, এই পলিসি বলছে যে একটা শিক্ষা আয়োগ তৈরি হবে এবং সেই শিক্ষা আয়োগের প্রধান কে হবে, যে তৎকালীন প্রধানমন্ত্রী, মানে যখন যে সেই সময় প্রধানমন্ত্রী থাকবে সেই সময় কিন্তু সে সেই তোমার হচ্ছে চেয়ারম্যান হবেন বা প্রধান হবেন, ঠিক আছে, সেই শিক্ষা আয়োগের প্রধান হবেন সেই তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, বিদেশের সেরা 100টি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও 100টি কলেজ এদেশে তাদের ক্যাম্পাস গড়ার অনুমোদন দেওয়া হবে। বলছে আমাদের বাইরে যে ইউনিভার্সিটি গুলো আছে, বড় বড় ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, কেমব্রিজ আছে, অক্সফোর্ড আছে, এরকম আরো অনেক অনেক অন্যান্য দেশের যে বড় বড় তোমার ইউনিভার্সিটি বা তার কলেজ আছে, এবার এই আমাদের পলিসি কি বলছে যে সেই কলেজ বা সেইগুলো, ঠিক আছে, 100 টপ মোস্ট 100 কলেজ 100 ইউনিভার্সিটি এসে কিন্তু আমাদের ইন্ডিয়াতে তারা ব্রাঞ্চ খুলতে পারে। এটাতে আমাদের কি সুবিধা হবে? দেখো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যখন তারা আসবে, তারা এসে যখন আমাদের দেশে সেই শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষা দেবে, তাহলে আমাদের সেই স্টুডেন্টরা তো এগোবেই, এবং আমাদের সঙ্গে সঙ্গে যে আমাদের নিজেদের যে ইউনিভার্সিটি বা যে কলেজগুলো আছে, এবার তারা তাদের সেই শিক্ষা ব্যবস্থাটাকে দেখে তাদেরকে নিজেদের মধ্যে করে কি ডেভেলপ করতে পারবে, ঠিক আছে, তার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলছে, ডিজিটাল শিক্ষাকে গুরুত্ব দিতে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম তৈরি করা হয়েছে এবং ই কোর্সের প্রাথমিকভাবে 8টি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হয়েছে। কি বলছে যে ডিজিটাল শিক্ষা, ঠিক আছে, ডিজিটাল শিক্ষাটা কিভাবে, যে আমরা এই যে এখন দেখো আমি তোমাদের সঙ্গে যে শিক্ষাটা তোমাদের কাছে শেয়ার করছি সেটা কিন্তু ডিজিটাল শিক্ষা, ঠিক আছে, দেখো তোমরা কেউ কিন্তু আমার কাছে বসে নেই, অনেক দূরে দূরে সবাই বসে আছো, কিন্তু সেইখান থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের শিক্ষাটাকে কি করছি, তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, ঠিক আছে। তো এই ডিজিটালাইজেশনের শিক্ষাটাকে তোমার বাড়িয়ে তোলার জন্য ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম তৈরি করা হয়েছে। ওকে, এবং এই ডিজিটাল শিক্ষাটাকে বলছে যে 8টা, ঠিক আছে, আঞ্চলিক ভাষায়, ফার্স্ট টাইম 8টা আঞ্চলিক ভাষায় এটাকে প্রকাশ করা হবে। ওকে, এটা কোশ্চেন হতে পারে যে কটা আঞ্চলিক ভাষা, 8টা আঞ্চলিক ভাষা প্রকাশ করা হবে। ওকে, নেক্সট কি বলছে, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় KGBV গুলিকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে, ঠিক আছে। এই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় অ্যাকচুয়ালি হচ্ছে আবাসিক। আবাসিক মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু বালিকা বিদ্যালয়, নট ফর বয়েজ, শুধুমাত্র মেয়েদের জন্য। এই বিদ্যালয়গুলিতে মেয়েরা আবাসিক হিসাবে থাকে, মানে সেখানে হোস্টেলে থাকবে এবং হোস্টেল থেকে তারা পড়াশোনা করবে। এইটা কিন্তু ক্লাস 8 পর্যন্ত ছিল, সেটাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ঠিক আছে, করার প্রস্তাব দেওয়া হয়েছে এই পলিসিতে। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, ভাষা, সাহিত্য, সঙ্গীত, দর্শন, শিল্প, নৃত্য, থিয়েটার, গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ক্রিয়া ইত্যাদি বিভাগে উচ্চশিক্ষাকে প্রতিষ্ঠিত ও জোরদার করা হবে প্রতিষ্ঠানগুলিতে। তাহলে আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোকে ভাষা, সাহিত্য, সঙ্গীত, দর্শন, থিয়েটার, ঠিক আছে, এইগুলিকে কি করা হবে, মানে আরো উন্নত করা হবে, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট তাহলে দেখি, ওকে, দেখো এবার আমরা দেখলাম অ্যাকচুয়ালি যে পলিসি কিভাবে তৈরি হয়েছে, কোন কমিটি তৈরি করেছে এবং তার মধ্যে কি কি চেঞ্জেস আনা হয়েছে। এবার সব থেকে বড় চেঞ্জেস হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, ঠিক আছে, সেই শিক্ষা ব্যবস্থা এবং মানে আমাদের বলতে গেলে 1968, তারপরে 1968, 1986 এবং তারপরে চেঞ্জ, এই যে চেঞ্জের এইখানে আমরা চেঞ্জটা দেখবো যে কি চেঞ্জ হয়েছে। আমরা এতদিন কিন্তু পড়াশোনা করে এসেছি, কি পড়াশোনা করে এসেছি, 10+12, তাই না? তার মানে 10+12, ঠিক আছে, আমি যদি ক্লাস 1 থেকে ধরি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, মানে মাধ্যমিক, এবং 12+2 মানে হচ্ছে 11 12, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি যেটা আমরা বলছি। ওকে,
কিন্তু এখন যে স্ট্রাকচার আনা হয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা কি? 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে ক বছর, এখানে কিন্তু 12 ইয়ার্স হচ্ছে। তাহলে এখানে কত বছর হচ্ছে? 6 4 10 5 15। একদম। এবার দেখো ডিফারেন্সটা দেখো, যে আগে যে স্ট্রাকচার ছিল 2020 আগে, সেটাতে কি ছিল? 12 ইয়ার। তার মানে গভর্নমেন্ট তোমাকে কিন্তু 12 ইয়ার্স কেয়ার করতে পারতো। ঠিক আছে, 12 ইয়ার্সই তুমি গভর্নমেন্টের আন্ডারে থাকতে বা স্কুল আন্ডারে থাকতে। কিন্তু এখন সেটাকে চেঞ্জ করে কিন্তু 15 ইয়ার্স করে দেওয়া হয়েছে। ওকে, সেটাকে ভেঙে কি করা হয়েছে? আগে কি ছিল? 10 প্লাস 2 12, কিন্তু এখন সেটাকে ভেঙে করা হয়েছে 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। ওকে, দেখো তাহলে আমরা এটা একটু দেখে নিই আগে কি বলছে। বলছে নট কভার এজ 3 to 6। আমরা দেখছি এটাতে যখন পড়বো সেটা বুঝতে পারবো। এবার কি বলছে? প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টেজ আগে যেটা ছিল, ঠিক আছে 2020 আগে, তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টেজে ছিল ক্লাস 1 to 10। ঠিক আছে, 1 to 10 এজ ছিল, বয়স ছিল 6 থেকে 16। তার মানে 6 বছরে একটা বাচ্চা কিন্তু সে 1 এ পড়তো। ঠিক আছে, ক্লাস 1 এ পড়বে, তার বয়স কত হবে? এজ হবে 6। ওকে, এজ 6, তখন সে কিন্তু 1 এ পড়ছে। ওকে, এবার কি বলছে? হায়ার সেকেন্ডারি, তাহলে 11 12 ক্লাস। ঠিক আছে, সেখানে এজ কত হতো? 16 থেকে 18। ওকে, এটা ছিল আমাদের এক্সিস্টিং, ছিল আগে 2020 আগে। এবার তাহলে এখন নতুন যেটা প্রপোজ হয়েছে সেটাতে কি বলা হয়েছে? সেটাতে বলা হয়েছে দেখো, তাহলে আমি কি বললাম? 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। ওকে, এবার দেখো তাহলে এইখানে সিস্টেমটা করা হয়েছে, প্রথম ফাউন্ডেশনাল স্টেজ করা হয়েছে। ফাউন্ডেশনাল স্টেজে কি বলা হয়েছে? ফাউন্ডেশনাল স্টেজে টোটাল কিন্তু 5 ইয়ার্স। ওকে, 5 ইয়ার্সটাকে দেখো কিভাবে ডিভাইডেড করেছে। 3 ইয়ার্স বলছে প্রি প্রাইমারি এজ। ঠিক আছে, প্রি প্রাইমারি এজ, সেখানে কিন্তু এজ 3 to 6 ইয়ার। 3 to 6 ইয়ার। এখানে দেখো আমাদের যখন আগে যেটা ছিল সেটাতে কিন্তু একটা ছেলে যখন 1 এ পড়তো তার বয়স কিন্তু ছিল 6। ঠিক আছে, কিন্তু এখন যেটা নতুন প্রপোজাল যেটা, ঠিক আছে, সেটাতে বলছে যখন একটা বাচ্চার বয়স 3 ইয়ার্স তখনই তাকে কিন্তু স্কুলে তাকে প্রবেশ করাতে হবে। যার বয়স 3 ইয়ার্স তখন থেকেই সে স্কুলে যাবে। ওকে, তাহলে কি বলছে দেখো, এই 3 ইয়ার্স এবং প্লাস 2, তার মানে এটাকে ডিভাইডেড করেছে 3 প্লাস 2। তো এই যে প্রথম যে 3 ইয়ার্স, মানে সে একটা বাচ্চা যখন 3 বছর বয়সে পা দেবে তখন তাকে কিন্তু স্কুলে ভর্তি করে দেওয়া হবে, এবং সে তোমার 3 বছর কি করবে? স্কুলে গিয়ে শুধু খেলাধুলা করবে, তার আর কোনো কাজ নেই। সে যাবে, স্কুলে যাবে, খেলাধুলা করবে, দিয়ে চলে আসবে। সাধারণত আমরা জানি বাচ্চারা কি পছন্দ করে? স্কুলে খেলাধুলা করতেই পছন্দ করে। তাদেরকে যদি আমরা পড়াশোনার চাপ দিয়ে দিই মাথায়, তাহলে নিশ্চয়ই তারা পড়াশোনাটা করতে পারবে না বা চাইবে না। কিন্তু যদি তারা আমরা খেলার মধ্যে তাদেরকে ছোট ছোট করে একটা জিনিস দিই বা খেলার মধ্যে পড়াশোনা হালকা পাতলা করাই, তাহলে কিন্তু তারা ঠিক পড়াশোনাটা করতে পারবে। কিন্তু এইখানে কি বলছে? শুধু এই 3 বছর শুধু সে কি করবে? খেলাধুলা করবে স্কুলে গিয়ে। ওকে, এবং যে 2 বছর থাকছে, ঠিক আছে, রেস্ট যে 2 বছর, সেই 2 বছরে কি করবে? প্রথমে ক্লাস 1 and 2, তার মানে 3 বছর চলে গেল তার। তাহলে 3 বছরে একটা ছেলে যখন সে স্কুলে জয়েন করছে তার বয়স কিন্তু 3 বছর পর হচ্ছে 6 বছর। দেখো 6 বছরে গিয়ে কিন্তু সে কি করছে? ক্লাস 1 এ অ্যাড হচ্ছে, ক্লাস 1 এ তার বয়স কিন্তু 6। ঠিক আছে, এবং এইখানে ক্লাস 1 ক্লাস 2, ঠিক আছে, ক্লাস 1 এবং ক্লাস 2 কমপ্লিট হচ্ছে প্রথম ফাউন্ডেশন স্টেজে। ওকে, ক্লিয়ার? তাহলে 5 ইয়ার্স কমপ্লিট হলো। এবার বলছে প্রিপারেটরি স্টেজ। নেক্সট স্টেজ কি বলছে? নেক্সট স্টেজে বলছে যে ক্লাস 3 to 5। এখানে ক্লাসিফিকেশন করা হয়েছে ক্লাস 3 to 5। তার মানে ওইখানে ক্লাস 1 ক্লাস 2 কমপ্লিট হয়ে গেছে উপরে, ঠিক আছে, আমাদের ফাউন্ডেশনাল স্টেজে। এবার প্রিপারেটরি স্টেজে ক্লাস 3 থেকে ক্লাস 5, মানে এখানে 3 4 5। ঠিক আছে, তাহলে এখানে 3 ইয়ার্স। 3 ইয়ার্স, তাহলে এখানে এজ কত হচ্ছে? ওখানে ছিল 6, তাহলে 6 এ ক্লাস 1, 7 এ ক্লাস 2, এইখানে তাহলে এজ হবে 8 to 11। ওকে, ক্লিয়ার? নেক্সট বলছে মিডল স্টেজ। মিডল স্টেজে কি বলছে? ক্লাস 6 to 8। এখানে এজ থাকবে 11 to 14। ওকে, ক্লিয়ার? এবং সেকেন্ডারি স্টেজ যেটা স্টেজ
সেটা তাহলে এখানে কত হচ্ছে 3 ইয়ার্স এখানে, এবং এখানে হচ্ছে 4 ইয়ার্স, এখানে ক্লাস 9 থেকে ক্লাস 12। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12, ঠিক আছে, এখানে 4 ইয়ার্স। তাহলে দেখো 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। ওকে, ক্লিয়ার। আগে কি ছিল 10 প্লাস 2, তার মানে ডাইরেক্ট ক্লাস 1 থেকে 10 প্লাস 2 11 12 ছিল, এইভাবে করে ভাগ করা ছিল। কিন্তু এখন সেটাকে ভাগ করা হয়েছে 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। তার মানে প্রথম যে 5 বছর, 5 বছরের মধ্যে 3 বছর শুধু খেলাধুলা করবে, 3 বছরের পর 2 বছর, ঠিক আছে, ক্লাস 1 ক্লাস 2 করবে, তারপরে চলে আসবে ক্লাস 3 থেকে ক্লাস 5, তারপর ক্লাস 6 থেকে ক্লাস 8, তারপর ক্লাস 9 থেকে ক্লাস 12। ওকে, এবার দেখো আমরা এই যে তোমার হচ্ছে স্টেজ গুলো পড়লাম, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এন্ড স্টেজ 4, এটা নিয়ে আমরা একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে, যে এর মধ্যে আর কি কি আমরা পেতে পারি। ওকে, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? সবাই একদম একদম। চলো তাহলে নেক্সট আমরা দেখি। ওকে, দেখো এই যে ফাউন্ডেশনাল স্টেজ, ঠিক আছে, তাহলে আমি কি বলেছি ফাউন্ডেশনাল স্টেজে, দেখো এর আগেই বলেছি 3 ইয়ার্স, যে ফাউন্ডেশনাল স্টেজে এজ হবে 3 to 8। ওকে, তার মানে একটা বাচ্চার বয়স যখন 3 ইয়ার্স হবে তখন কিন্তু সেই স্কুলে যাওয়া শুরু করবে, ঠিক আছে, বা স্কুলে ভর্তি হবে সে 3 ইয়ার্স যখন। এবার 3 ইয়ার্সে যখন একটা বাচ্চা ভর্তি হবে, 3 ইয়ার্সের ও প্রথম 3 বছর শুধু খেলবে, আর কিচ্ছু না। প্রথম 3 বছর স্কুলে যাবে, শুধু খেলাধুলা করবে, কত মজা না? ভাবো আমাদের সময় যদি এরকম থাকতো, কোনো পড়াশোনার চাপ নেই, কিছু নেই, স্কুলে যাচ্ছি, খেলছি, ঠিক আছে, আরামসে চলে আসছি। ওকে, এই প্রথম 3 বছর শুধু খেলবে। প্রথম 3 বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে 2 ইয়ার্স কিন্তু ক্লাস 1 এন্ড ক্লাস 2, ঠিক আছে, সেই বাচ্চাটা নিজেও জানবে না যে সে কখন 1 এ উঠে গেছে এবং কখন 2 তার ক্লাস কমপ্লিট হয়ে গেছে। সে খেলাধুলা করতে করতেই তার কিন্তু 1 2 কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। একটা বাচ্চা সিম্পল তুমি ভাবো, একটা 3 বছরের বাচ্চা, তার মধ্যে কিন্তু পড়াশোনার এনার্জি থাকবে না, এটা সাধারণ ব্যাপার। সে খেলবে, ভাঙবে, ঠিক আছে, বালির মতো গড়াগড়ি করবে, এই করবে ওই করবে, সেটাই তো করবে না। এবার তাকে যদি আমরা পড়াশোনার উপর তার মাথায় যদি চাপিয়ে দিই, তাহলে একটা বার্ডেন হয়ে যাচ্ছে। সেটাই এটা এই পলিসিতে আনা হয়েছে যে হ্যাঁ, প্রথমে সে যে এই যে আমি স্কুলে যাওয়ার একটা হ্যাবিট তৈরি হচ্ছে, তাই না, যে আমি খেলতে যাব বা অনেকগুলো বন্ধু বান্ধবের সঙ্গে। দেখো এখন কিন্তু আমাদের সবার নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি, ঠিক আছে, বাচ্চা একটা বা হার্ডলি 2টো বাচ্চা। এবার তারা কি একাকিত্বতে ভুগছে। এবার তারা যখন অনেকগুলো বাচ্চার মধ্যে গিয়ে খেলাধুলা করবে, তারা কি সোশ্যাল হয়ে উঠবে, সামাজিক হয়ে উঠবে, সমাজটাকে বুঝতে শিখবে, তাই না? তো এটাই বলা হয়েছে। এবং এই যে স্টেজটা, ঠিক আছে, এইখানে কিন্তু কোনো এক্সামের সিস্টেম নেই। তার মানে এই যে ফাউন্ডেশনাল যে স্টেজ, তার মানে এই 5 ইয়ার্স, এই 5 ইয়ার্স এর মধ্যে কিন্তু বাচ্চাদের কোনো রকমের কোনো এক্সামের কোনো সিস্টেম থাকবে না, ঠিক আছে। তারা যাবে 3 বছর খেলাধুলা করবে, ক্লাস 1 ক্লাস 2 করবে, নো কোনো এক্সামের কোনো হ্যাপাই নেই, ঠিক আছে। মানে স্টুডেন্টদের উপর কোনো রকমের কোনো প্রেসার দেওয়াই হচ্ছে না, ঠিক আছে। এবং কি করা হচ্ছে, এটাতে একটা হ্যাবিট তৈরি করা হচ্ছে, তার একটা স্কুলে যাওয়ার একটা হ্যাবিট, একটা ভালোবাসা। তাহলে কি একটা বাচ্চা যখন স্কুলে গিয়ে খেলাধুলা করছে না, স্কুলটা তখন তার কাছে কিন্তু একটা কি ভালোবাসার জায়গা হচ্ছে, তাই না? ও জানে যে আমি গিয়েই তো খেলবো, ঠিক আছে, ওটা ওর একটা ভালোবাসার জায়গা হয়ে যাচ্ছে, যে না আমি যাব, ডেলি খেলবো। এই যে ডেলি যাওয়া বা স্কুলের প্রতি একটা আগ্রহ, সেটা কি তাকে একটা হ্যাবিট তৈরি করছে, যে না আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে, ঠিক আছে। এই জন্য এই ইয়াটা নেওয়া হয়েছে। তাহলে কি বলা হয়েছে, দেখো যে এক্সামের কোনো রকম কোনো ব্যাপার থাকবে না, এক্সাম থাকছে না। ওকে, এবার যখন একটা বাচ্চা 3 বছরের বাচ্চাকে আমরা যখন স্কুলে পাঠাবো, ঠিক আছে, তখন তো সে তো খুবই ছোট, তার মা বাবাকে ছাড়া সে থাকতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই স্কুলে যে টিচাররা থাকবে, তাহলে তাদের সঙ্গে তাদের সম্পর্ক কি, অ্যাজ এ গার্ডিয়ান, যেমন গার্ডিয়ানরা তাদেরকে কেয়ার করে, তাহলে টিচারদেরও কিন্তু সেই বাচ্চাদেরকে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে তাদেরকে কেয়ার করতে হবে, তাই না? তাদেরকে কিন্তু কেয়ার করতে হবে। তাহলে টিচার তখন কিন্তু গার্ডিয়ানের মতোই কাজ করবে। ওকে, ক্লিয়ার। এবার কি বলছি, দ্বিতীয় বললাম আমি যে একটা হ্যাবিট তৈরি হচ্ছে। তার মানে ডেলি একটা বাচ্চা ও জানে যে আমি তো স্কুলে গেলে আমি খেলতে পারবো, তাও ডেলি যাওয়ার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, যে আমি স্কুলে আমাকে যেতে হবে, ঠিক আছে। এই যে স্টুডেন্টদের উপর কোনো প্রেসার ক্রিয়েট করা যাবে না, কোনো প্রেসার নেই। তার মানে কি এক্সাম নেই, তো এক্সাম নেই, কোনো এক্সাম নেই, তার কোনো প্রেসারও নেই, বিন্দাস সে যাচ্ছে, খেলাধুলা করতে চলে আসছে, ঠিক আছে। এবার দেখো কি হবে, তাহলে যখন এই যে বাচ্চারা যখন খেলাধুলা পাচ্ছে, যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তখন কি হবে, স্কুল ড্রপটা কম হবে। তার মানে কি স্কুল ড্রপ মানে কি, স্কুলে যে স্কুল থেকে পালিয়ে যাওয়ার যে মনোবৃত্তিটা, সেটা কমে যাবে বাচ্চাদের মধ্যে, যে না স্কুলে তো কোনো চাপ নেই, স্কুলে গিয়ে শুধু খেলাধুলা করতে হবে, কোনো চাপ নেই, কোনো এক্সাম নেই, কিছু নেই। ততদিনে তার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, তাতে কি হবে, স্কুল ড্রপটা কমে যাবে, তার মানে স্কুল ছুটটাকেই কমে যাবে। এবং কি হবে,
লিটারেসি রেটটা দেখো ঠিক উল্টো হবে, তার লিটারেসি রেটটা তাহলে কিন্তু বেড়ে যাবে, তাই না? স্কুল ড্রপ যখনই কম হবে তখন লিটারেসি রেট বাড়বে, তার মানে সবাই যখন আমরা পড়াশোনা করতে শুরু করবো তখন লিটারেসি রেট তো অটোমেটিক হাই হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে ফাউন্ডেশনাল স্টেজটা আমরা ক্লিয়ার করে দিয়েছি, সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? একদম। চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, প্রিপারেটরি স্টেজ বলছে 3 ইয়ার্স, আমরা আগেই পড়েছি যে 3 ইয়ার্স, ঠিক আছে, তার মানে 5 + 3 এই পর্যন্ত আমরা এসেছি 3 ইয়ার্স। তাহলে এখানে কি বলছে, এখানে কিন্তু ক্লাস 3 to 5, ঠিক আছে, এই স্টেজটাই ক্লাস 3 থেকে 5 আমরা তোমার আগেরটাই ক্লাস 1 2 করেছি, তাহলে এখানে ক্লাস হবে 3 to 5, ঠিক আছে, তখন তার এজ হবে কত? এজ হচ্ছে কিন্তু 11, 8 to 11। ওকে, এইখানে কি করা হচ্ছে, আগের যে আমাদের স্টেজটা ছিল সেখানে কিন্তু পড়াশোনার কোনো চাপ ছিল না, কেননা এক্সাম ছিল না, কিন্তু এই স্টেজ থেকে আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে, তার মানে আমাদের এক্সামটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? প্রিপারেটরি স্টেজ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। আস্তে আস্তে বাচ্চাদেরকে এখন এক্সামের মধ্যে নিয়ে আসা হচ্ছে যে না বাবা তোমরা কি পড়াশোনা করছো সেটাকে তোমাকে এক্সাম দিতে হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। এবং এই যে শুধু যে স্টাডি হবে, এখানে তো স্টাডি হবে, স্টাডির সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটিটাও হবে, ঠিক আছে, তোমাকে শুধু স্টাডি করানো হবে না, তার মধ্যে অ্যাক্টিভিটি করানো হবে, অ্যাক্টিভিটি, ঠিক আছে, লাইক ড্রয়িং কিছু বা কিছু গ্রুপ অ্যাক্টিভিটি দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, তাতে কি হবে যে ছেলেদের মেয়েদের মধ্যে একটা এনকারেজ হবে যে না ঠিক আছে পড়াশোনার মধ্যে আলাদা রকম একটা চলে আসবে, ঠিক আছে, যে না মানে পড়াশোনাটাকে একদম ওটা খেলার মতো করে নিয়ে নেবে যে না স্যার কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এই অ্যাক্টিভিটিটাকে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে স্টাডিটা চলবে। স্টাডি যেমন পোয়েম, দুটো পোয়েম তুমি মুখস্থ করে এলে, এটা ওটা করে আসো, দুটো অঙ্ক করে আসো, এই যে ব্যাপারটা, ঠিক আছে, ওকে, তার সঙ্গে অ্যাক্টিভিটিটাও চলবে এবং এই যে শিক্ষা ব্যবস্থাটা এটা কিন্তু মাদার টাং এর উপরই দেওয়া হবে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের স্টেজ প্রিপারেটরি স্টেজ কিন্তু ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? চলো নেক্সট। নেক্সট বলছে আমাদের মিডিল স্টেজ যেটা, ঠিক আছে, তাহলে মিডিল স্টেজে কি বলছে, মিডিল স্টেজে কিন্তু 3 ইয়ার্স, তার মানে 5 + 3 + 3, ওকে, আমরা এই পর্যন্ত পৌঁছেছি, তাই না? এবার দেখো তাহলে এখানে ক্লাস কি হবে, ক্লাস এখানে 6 to 8, ঠিক আছে, 6 7 8 মানে 3 ইয়ার্স, তাহলে 6 to 8, এজ দেখো 11 to 14 হচ্ছে, ওকে। এইখানে কি করা হচ্ছে, এইখানে ফার্স্ট টাইম যখন একটা বাচ্চা 6 এ যখন উঠছে তাকে কিন্তু কম্পিউটারের কোডিং বা কম্পিউটার নলেজ কিন্তু তখন তাকে দেওয়া শুরু হচ্ছে, ঠিক আছে। দেখো আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, কম্পিউটার আমাদের মানে সাথী হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে, কম্পিউটার ছাড়া আমরা কোনো কাজেই এগোতে পারি না, তার জন্যই 6 থেকে কিন্তু কম্পিউটারটাকে তোমার কম্পিউটার কোডিং মানে যে সফটওয়্যারগুলো তৈরি হয় তো তখন থেকেই তো কম্পিউটার কোডিং এর পুরো দেওয়া হবে না, হালকা হালকা করে কম্পিউটারের নলেজ যেটা সেটাকে দেওয়া হবে আস্তে আস্তে করে, ওকে, ক্লিয়ার? তারা দেখো কম্পিউটারে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে ক্লাস 6 থেকে, ওকে, এবং কি করছে সঙ্গে সঙ্গে ভোকেশনাল ট্রেনিং, ঠিক আছে, ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। ভোকেশনাল ট্রেনিং গুলো কি কি স্যার? তাহলে কেমন স্যার? যেমন কাঠ মিস্ত্রি বলতে পারো, প্লাম্বার, ঠিক আছে, কেউ যদি ইচ্ছা করে যে হ্যাঁ না আমি কাঠের কাজটা শিখবো, সাথে সাথে আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে কাঠের কাজ শিখবো, ঠিক আছে, প্লাম্বার হতে পারে, ওয়েল্ডার হতে পারে, ঠিক আছে, মেয়েদের যদি বলি বিউটিশিয়ান হতে পারে, ঠিক আছে, সেলাইয়ের কাজ শেখা হতে পারে, কুকিং হতে পারে। তো এই যে ভোকেশনাল কোর্সগুলো কিন্তু আস্তে আস্তে করে নিয়ে আসা হয়েছে। এতে কি হচ্ছে যে আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি একটা মানে যে কোনো একটা কাজের প্রতি আমার একটা ভালোবাসা যদি থাকে তাহলে সেই কাজটা আমি সঙ্গে সঙ্গে শিখছি, যেটাই ভোকেশনাল ইসের সঙ্গে তোমার হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে, ওকে। তার মানে দেখো ছোট ছোট কুটির শিল্পের যে ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের গান্ধী যে ব্যাপারটায় জোর দিয়েছিল যে কুটির শিল্পের উপর আমাদের জোর দিতে হবে, তো সেই কুটির শিল্পের উপরে ভিত্তি করে ছোট ছোট ভোকেশনাল কোর্সগুলো আনা হয়েছে এবং সেইটার থেকে আস্তে আস্তে করে ছেলেমেয়েরা সেখান থেকে কিন্তু উন্নতির দিকে অগ্রসর হবে, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে কি আছে, ম্যাথ, সায়েন্স, আর্টস, মানে আমাদের যেমন ছিল পড়াশোনা ম্যাথ, সায়েন্স, আর্টস সবই ছিল, সেটা কিন্তু কন্টিনিউয়াস চলে এসছে, ঠিক আছে। যেমন আমাদের ফার্স্ট 1968 ছিল বা 1986 যে এরকম পড়াশোনার যে ম্যাথ, সায়েন্স, আর্টসের যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু তেমনই আছে 6 থেকে 8 পর্যন্ত, কিন্তু এটা মাথায় রাখো 6 থেকে 8, ওকে, ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে যে একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে তুমি পড়াশোনা করতে পারো, ঠিক আছে। আমি বাংলাভাষী,
আমার যদি মনে হয় আমি গুজরাটি ভাষা শিখবো, আমি শিখতে পারি, সাঁওতালি ভাষা শিখবো, শিখতে পারি। সেইটা একটা তোমার হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে যে যে কোনো একটা আমরা ভাষাকে আমরা শিখতে পারি, ঠিক আছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা এক্সট্রা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে কোনো একটা আমরা শিখতে পারি। ওকে, চলো তাহলে এটা কি বললো, এটা হচ্ছে মিডিল স্টেজ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে বলছে সেকেন্ডারি স্টেজ কত, 4 ইয়ার্স। তাহলে আমরা কি জানি, 5 + 3 + 3 + 4, লাস্টেরটা 4, তাই না? তো দেখো আমরা কি বলেছি, প্রথমে যে স্টেজ ছিল সেটা কিন্তু 12 ইয়ার্স ছিল, এখন কিন্তু 15 ইয়ার্স হয়েছে। তার মানে দেখো এজ কিন্তু সেই সেমই আছে। একটা ছেলে আগেও কিন্তু সেই তোমার হচ্ছে 18 বছরেই সে এইচএস পাস করতো, আর এখনো কিন্তু সে 18 বছরে এইচএস পাস করছে, কিন্তু আগে পড়াশোনা শুরু করতো 6 বছর থেকে, কিন্তু সেই বাচ্চাটাকে এখন পড়াশোনা শুরু করতে হচ্ছে 3 বছর থেকে। তার মানে 3 বছর তোমাকে আগে থেকে আরো পড়াশোনাকে স্টার্ট করা হচ্ছে, তার জন্য এটা 15 ইয়ার্স, আর আগেরটা ছিল 12 ইয়ার্স। ওকে, কমপ্লিট। তাহলে এবার দেখো এই যে সেকেন্ডারি স্টেজ সেটাতে কি বলা হয়েছে, সেটার ক্লাস ছিল কত তোমার 11 12, ঠিক আছে, 11 থেকে 12 এই দুটো ক্লাস, সরি ক্লাস 9 থেকে, ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, ঠিক আছে, 4টে ক্লাস এখানে। ওকে, কমপ্লিট করবে। এজ কত, এজ হবে, এখানে এজটা ভুল আছে, এজ হবে 14 to 18, ঠিক আছে, 14 থেকে 18। ওকে, এটা 12 আছে, ঠিক আছে, 14 to 18। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এবার কি বলছে দেখো, আমরা জানি যে আগে আমরা যে সিস্টেমে পড়েছি সেখানে কি ছিল, স্ট্রিম ছিল, তাই না, আর্টস, সায়েন্স, তারপরে কমার্স, এই যে ব্যাপারগুলো ছিল। কিন্তু এইখানে কোনো রকমের কোনো স্ট্রিম নেই, কোনো স্ট্রিমের কোনো ব্যাপার নেই। তার মানে যে কেউ যে কোনো সাবজেক্ট আমি কিন্তু নিতে পারি। আমার যদি মনে হয় আমি হিস্ট্রি নিতে পারি, আমার যদি মনে হয় আমি বায়োলজি নিতে পারি, আমার যদি মনে হয় কমার্সের আমি যে কোনো একটা সাবজেক্ট নিতে পারি, যে কোনো এনি সাবজেক্ট আমি কিন্তু পিক আপ করতে পারি, বা আমি এনি সাবজেক্ট আমি পড়াশোনা করতে পারি। কিন্তু আগের যে সিস্টেমটা ছিল তাতে কিন্তু আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্সের একটা আলাদা রকমের একটা তোমার স্ট্রিম ছিল। তাহলে কি এখানে কিন্তু নো স্ট্রিম, কোনো স্ট্রিমের কোনো গল্প নেই, কোনো স্ট্রিম নেই এখানে, ঠিক আছে। এবার দেখো আমরা এই মিডিল স্টেজে আমরা কি পড়েছিলাম, মিডিল স্টেজে কিন্তু আমরা একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়ার সুযোগ পেয়েছিলাম, আর ঠিক এই সেকেন্ডারি স্টেজে এসে আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমি শিখতে পারি। যদি আমার ইচ্ছা হয় যে আমি একটা স্যার ফরেন ল্যাঙ্গুয়েজ, আমি জাপানি ভাষা শিখবো, ঠিক আছে, আমি শিখতে পারি, আমি চাইনিজ শিখতে পারি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কি করা হয়েছে, 2020 সালে চাইনিজটাকে শুধু বাদ রাখা হয়েছে, ঠিক আছে, আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ থেকে, ঠিক আছে। আদারওয়াইজ আর সব ল্যাঙ্গুয়েজ আছে, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে বাদ রাখা হয়েছে। ওকে, কি বল, তাহলে কি হলো, এইখানে একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইখানে এসে আমাদের সেকেন্ডারি স্টেজে এসে কিন্তু আমরা একটা তোমার হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখতে পারি। ওকে, ক্লিয়ার? এবার কি বলছে, মাল্টিপল সাবজেক্ট মানে আমি যে কোনো সাবজেক্ট নিতে পারি, মানে কোনো স্ট্রিমের কোনো ব্যাপার নেই, আমি যে কোনো সাবজেক্ট আমি কিন্তু নিতে পারি। ওকে, এবার কি বলছে, নো অ্যানুয়াল এক্সাম। তাহলে আমরা আগে কি জানতাম, আমাদের একটা অ্যানুয়াল এক্সাম হতো, তাই না, 9 10 11 12 একটা অ্যানুয়াল এক্সাম হতো, কিন্তু এখন সেই অ্যানুয়াল এক্সামের কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে। এখন কি করে দেওয়া হয়েছে, সেমিস্টার মানে বছরে দুটো পরীক্ষা, 6 মান্থ করে। ওকে, তার মানে দেখো আগে যদি আমার 9 10 11 12 এই চারটে ইয়ারে 4টে অ্যানুয়াল এক্সাম দিলে কমপ্লিট, কিন্তু সেইখানে আমাকে 8টা এক্সাম দিতে হচ্ছে। ওকে, ক্লিয়ার? তার মানে সেমিস্টার হয়ে গেছে 6 মান্থ করে, ঠিক আছে। তাহলে এই দেখো সেমিস্টারের সেমিস্টার, ঠিক আছে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর একটা জোর দেওয়া হয়েছে। ক্রিটিক্যাল থিঙ্কিংটা কি স্যার? ক্রিটিক্যাল থিঙ্কিং বলছে বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা, ঠিক আছে, মানে বিশ্লেষণ করতে হবে আমাকে, যে স্যার পানিপথের যুদ্ধ হয়েছিল, তাহলে স্যার পানিপথের যুদ্ধ যদি না হতো তাহলে কি হতো স্যার, ঠিক আছে। এই যে চিন্তা ভাবনা, যে তোমাকে মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, যদি হ্যাঁ এটা তারপরে আমাদের মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিল, স্যার সত্যাগ্রহ আন্দোলন যদি তখন না হতো তখন কি করতো। তো এই যে নিজেদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং আনতে হবে, যে এটা না হলে কি হতো, বা এইটা যদি হতো তাহলে কি হতো, ঠিক আছে, এইটাই বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অ্যাকচুয়ালি আনা কেন হয়েছে, যে আমরা এই যে প্রতিনিয়ত মুখস্থ বিদ্যা করে চলছি, সেইটাকে কমানোর জন্য অ্যাকচুয়ালি, যে হ্যাঁ তুমি বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা করো, ঠিক আছে, বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা করো, যে বিশ্লেষণ করো যে হ্যাঁ এটা নিয়ে কি হতে পারে, বা এটা হলো কেন, বা এটা না হলে কি হতো, ঠিক আছে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর কিন্তু আমাদের জোর দেওয়া হয়েছে। তাহলে এই যে আমি যতগুলো পয়েন্ট করিয়েছি, ঠিক আছে,
এটা থেকে কিন্তু কোশ্চেন হবে একদম, যে আমাদের কম্পিউটার কোন স্টেজ থেকে চালু হচ্ছে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কোন স্টেজে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আমি পড়তে পারবো, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমি কোন স্টেজ থেকে পড়তে পারবো, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট কিন্তু খুব ফ্রুটফুল, ঠিক আছে। চলো তাহলে আমরা 4টে স্টেজ দেখে নিলাম, ওকে ক্লিয়ার। চলো স্যার 4টে স্টেজ তো দেখে নিয়েছি স্যার, তাহলে এবার একটু আমরা হায়ার এডুকেশনটা একটু দেখে নিই, ঠিক আছে, গ্রাজুয়েশনের তাহলে সিস্টেমটা কি আছে স্যার, ওকে তাহলে গ্রাজুয়েশনটা দেখে নিই। আচ্ছা আমরা জানতাম গ্রাজুয়েশন আগে কি ছিল, গ্রাজুয়েশন ছিল আগে 3 ইয়ার্স, তাই না, এবং আমাদের কি ছিল, গ্রাজুয়েশনটা ছিল বিএ, ঠিক আছে, তারপরে হচ্ছে হলো বিএসসি এবং হচ্ছে বিকম, তাই তো, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ কমার্স, ওকে। এখন যে প্রপোজাল যে ইটা আছে, ঠিক আছে, নাও এখন কিন্তু সেই 3 ইয়ার্স এর কনসেপ্ট কিন্তু নেই, ঠিক আছে, এখন কিন্তু 3 ইয়ার্স এর কোনো কনসেপ্ট নেই, ক্লিয়ার, ঠিক আছে। এখন তাহলে কি আছে স্যার, এখন দেখো যদি কেউ 1 ইয়ার গ্রাজুয়েশন করে, ঠিক আছে, 1 ইয়ার তখন কিন্তু সে একটা সার্টিফিকেট পাবে, সেটাকে কি বলছে, গ্রাজুয়েট সার্টিফিকেট, ওকে। আমার মনে হলো যে আমি 1 বছর পরে 1 বছর করলাম, দিয়ে করে আমি কোনো একটা জবে বা কোনো কিছুতে ঢুকে গেলাম, তার মানে এই না যে আমার 1 বছর আমি করেছি তার মানে সেটা মাটি, আগে যেটা হতো, ঠিক আছে, মানে তোমাকে 3 বছর কমপ্লিট না করলে তোমার কোনো ভ্যালু নেই, কিন্তু এখন যদি তোমার মনে হয় যে তুমি 1 বছর করবে, তুমি 1 বছর করলে তুমি 1 বছর পর একটা সার্টিফিকেট পেয়ে যাবে, তুমি কি করেছো, তুমি একটা সার্টিফিকেট পেয়েছো, ঠিক আছে, ওকে। তাহলে এটা গ্রাজুয়েট সার্টিফিকেট পেলে একটা 1 বছরে। এবার যদি তুমি 2 ইয়ার করো, তাহলে 2 ইয়ার করলে তোমাকে কি দেবে, গ্রাজুয়েট ডিপ্লোমা, ঠিক আছে। সেম আমি যেটা বললাম যে স্যার আমার 2 বছরের পরে আমার আর পড়তে ভাল লাগছে না, বলবো না, আমার কোনো একটা কাজের জন্য বা কোথাও আমার ইয়ার জন্য আমার চলে গেলাম, কিন্তু তখন কিন্তু আমার 2 ইয়ার্স গ্রাজুয়েশন হয়ে গেছে অটোমেটিক, এবং আমি সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছি, ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে গেছি, ওকে। এবার যদি আমি 3 ইয়ার্স করি, ঠিক আছে, 3 ইয়ার্স সার্টিফিকেট যখন আমি করব, 3 ইয়ার্স কমপ্লিট করব, তখন কিন্তু আমাকে গ্রাজুয়েট ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি একটা সার্টিফিকেট পাবো আমি, গ্রাজুয়েট ডিগ্রি, তার মানে আমি 3 ইয়ার্স কমপ্লিট করেছি, ওকে ক্লিয়ার। এবং 4 ইয়ার্স, যদি 4 ইয়ার্স কমপ্লিট করি তাহলে গ্রাজুয়েট রিসার্চ, ঠিক আছে, রিসার্চ, তার মানে কি আমরা কি জানতে পারলাম, আগে কিন্তু 3 ইয়ার্স ছিল, তাহলে এখন 4 ইয়ার্স, আমরা যদি বলি যে এখন আমাদের গ্রাজুয়েশন হচ্ছে 4 ইয়ার্স, ওকে। এবং এই যে আমি বললাম যে আমার 2 বছর করার পর স্যার আমি আর কি বলবো, কোনো একটা কাজের জন্য আমি চলে গেছি স্যার, তাহলে কি আমার সেই 2 বছরটা মাটি হয়ে যাবে, না, কখনোই না। এই 2 বছরের পর কিন্তু আমি যদি আবার আসি, তাহলে কিন্তু আমি আবার রি এন্ট্রি করতে পারবো, তার মানে আমার ওই এন্ট্রিটা কিন্তু 2 বছর পর থেকেই হবে, তার মানে আমার 2 বছর কমপ্লিট হয়ে গেছিল, ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছিল, তারপরে পরের ইয়ার 3 ইয়ার্সে কিন্তু আমি গ্রাজুয়েট হয়ে যাব, ওকে। এবং 4 ইয়ার্সে আমি কি করব, রিসার্চ সার্টিফিকেট আমি পেয়ে যাব। তাহলে স্যার প্রশ্ন হচ্ছে এইখানটায় যে স্যার তাহলে আমরা যদি এই কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ফর্ম ফিল আপ বা কিছু করতে চাই, তখন তাহলে কি আমাকে স্যার এই 4 ইয়ার্সই কমপ্লিট করতে হবে, কি হবে তখন, কি মনে হচ্ছে, তখন কিন্তু আমাকে এই 3 ইয়ার্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার মানে জবের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি কি আমার এই 3 ইয়ার্স মানে গ্রাজুয়েট ডিগ্রিটা থাকলেই আমি কিন্তু আমার জবের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, ওকে ক্লিয়ার। তার মানে এই জবের জন্য কিন্তু আমাকে 3 ইয়ার্স কমপ্লিট করতেই হবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে না, ওকে। এবং আমি কি বললাম, রি এন্ট্রি, তার মানে আমার যখন ইচ্ছা তখন এসে আমি আবার শুরু করতে পারছি, ঠিক আছে, যে স্যার আমার এরকম অসুবিধা ছিল, আমি আবার পড়তে চাই, হ্যাঁ তুমি যেখান থেকে ছেড়েছো সেখান থেকে ঠিক তারপর রোজ থেকে তোমাকে কন্টিনিউয়াস তুমি করতে পারবে, ওকে ক্লিয়ার। চলো নেক্সট, তাহলে দেখে নি কি বলছে এবার, পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েশন আগে কি ছিল, এমএ, এমএসসি, এমকম, ওকে। এবার সেই সিস্টেমটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। এখন কি করে দেওয়া হয়েছে, যদি কেউ 4 ইয়ার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে, ঠিক আছে, যদি কেউ 4 ইয়ার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে, তার মানে এই যে 4 ইয়ার্স গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েট রিসার্চ যদি কেউ কমপ্লিট থাকে, তার কিন্তু মাত্র 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট করতে তার 1 ইয়ার সময় লাগবে। তার মানে কেউ যদি 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করে, তার কিন্তু তোমার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতে সময় লাগছে মাত্র 1 ইয়ার, তাহলে 1 ইয়ার করলে তার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট। কিন্তু যদি কেউ 3 ইয়ার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে, তার মানে গ্রাজুয়েট ডিগ্রি সে যদি অনলি কমপ্লিট করে, তাহলে কিন্তু তাকে 2 ইয়ার্স, ঠিক আছে, 2 ইয়ার্স তোমার চলে পোস্ট গ্রাজুয়েশন করলে, তাহলেই তার কমপ্লিট হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, ওকে ক্লিয়ার। এবং তার সঙ্গে সঙ্গে একটা হায়ার এডুকেশন যেটা আমরা জানি এমফিল কে কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এমফিল এর কিন্তু কোনো কনসেপ্ট নেই, ওকে ক্লিয়ার, বলতে পেরেছি, ঠিক আছে।
আচ্ছা স্যার, তাহলে এতক্ষণ তো সব স্যার জানলাম, পড়াশোনার ব্যাপারটা সবই তো বুঝলাম স্যার। তাহলে স্যার এই যে এত পড়াশোনা করতে স্যার একটা রেজাল্টের তো একটা ব্যাপার আছে, আমরা তো একটা রেজাল্ট পাবো স্যার। সেই রেজাল্টের স্যার ব্যাপারটা কি? তাহলে আমরা রেজাল্টটা একটু দেখে নিই যে রেজাল্টটা কি করে পাবো, তাই না? এত পড়াশোনা করছি, এত সবকিছু দেখলাম, এবার দেখো রেজাল্টের কনসেপ্টটা দেখো। এই যে আমাদের যে রেজাল্ট, ঠিক আছে, আগে যে রেজাল্টের কনসেপ্ট ছিল সেটা থেকে কিন্তু একটু সরে এসেছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। এটা কি ফার্স্ট তুমি যে মার্ক ক্যারি করছো বা তুমি যে পরীক্ষা দেওয়ার পর যে মার্ক পাচ্ছ সেটা তো পাবে তুমি, ঠিক আছে, সেটা ইনক্লুড হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সেলফ অ্যাসেসমেন্ট তোমাকে করতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট মানে তোমার নিজেকে নাম্বার দিতে হবে যে হ্যাঁ আমি এটা লিখেছি বা আমি এই কাজটা করেছি, তার জন্য আমি আমার নিজেকে কত নাম্বার দিচ্ছি, আমি আমার প্রতি কতটা স্যাটিসফ্যাকশন, বা আমি কতটা ভালো মতো করে বা ভালো করে এই কাজটাকে করেছি বা এই লেখাটাকে লিখেছি, তোমাকে নিজেকে নাম্বার দিতে হবে। ওকে, নাম্বার 2। নাম্বার 3 তে বলছে তোমাদের ফ্রেন্ডস যারা থাকবে, ঠিক আছে, তারাও কিন্তু তোমাকে একটা নাম্বার দেবে। তার মানে তোমার একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমের মধ্যে অনেক বন্ধু আছে, তাহলে তারাও কিন্তু তোমাকে একটা নাম্বার দেবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে তোমাকে? তার মানে তুমি ভাবো ব্যাপারটা যে তোমার কোনো বন্ধু, তাদের সঙ্গে কিন্তু কোনো বাজে বিহেভ করা চলবে না, তার মানে তাদের সঙ্গে সবসময় তোমাকে ভালো ব্যবহার করতে হবে, তাই না? তার মানে যখনই একটা ছেলে ভালো ব্যবহার করবে তার মধ্যে ভালো দিক আসবে, ভালো চিন্তা ভাবনা আসবে, ঠিক আছে। ভালো চিন্তা ভাবনা আসলেই তো সমাজটাও আমাদের ভালো দিকে যাবে, তাই না? ক্লিয়ার? ওকে, তাহলে ফ্রেন্ডস এবং টিচারদের হাতে এবং টিচারদের সঙ্গেও তোমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। ওকে, এবং টিচারদের হাতেও কিছু নাম্বার থাকবে যারা তোমাদেরকে সেটা প্রোভাইড করবে। তাহলে কি কি মার্কেট দেখলাম? নিজে যে মার্ক পাবে সেটা, ঠিক আছে। সেলফ অ্যাসেসমেন্ট যেটা থাকবে, তোমার নিজেকে নাম্বার দিতে হবে, ফ্রেন্ডসরা তোমাকে নাম্বার দেবে এবং টিচাররা তোমাকে নাম্বার দেবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? একদম। চলো নেক্সট। ওকে, এবার দেখো এর কিছু পজিটিভ আমরা দিক দেখবো, ঠিক আছে। পজিটিভ দিকগুলো কি কি আছে দেখে নি একটু আরামসে। আচ্ছা, পজিটিভ দিক এখানে কি বলছে? ফার্স্টে আমরা দেখেছি যে 6% আমাদের জিডিপি, ঠিক আছে, 6% জিডিপি কিন্তু আমাদের কি করবে? শিক্ষা খাতে খরচা করবে। ওকে, ক্লিয়ার? তার মানে আমাদের যখন 6% জিডিপি শিক্ষা খাতে খরচা করবে তখন আমাদের শিক্ষাটা অটোমেটিক আপলিফমেন্ট হবে, তাই না? এবার কি বলছে? ভোকেশনাল ট্রেনিং বা ভোকেশনাল কোর্স, যেটা আমাদের আগে ছিল না ভোকেশনাল কোর্সটা, সেই ভোকেশনাল কোর্সটা হয়েছে। তাহলে কি হবে? পড়ার সঙ্গে সঙ্গে আমার যেটা ভালোবাসার জায়গা, আমি সেইখান থেকে আমি শিখতে পাচ্ছি, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? এবার ফরেন ইউনিভার্সিটি, তার মানে আমাদের দেশে ফরেন ইউনিভার্সিটি এবং ফরেন কলেজগুলো আসবে, ঠিক আছে। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নতর দিকে যাবে, ঠিক আছে। স্কুল ফিস, ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের 5টা স্তম্ভ, 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ এটাই ছিল যে স্কুল ফিসটাকে কিন্তু কন্ট্রোল করবে, ঠিক আছে। তার মানে গভর্নমেন্ট কিন্তু স্কুল ফিসটাকে কন্ট্রোল করবে। ওকে, ক্লিয়ার? এবার বলছে ডিপার্টমেন্ট, বলছে যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা না, শিক্ষা ব্যবস্থার আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, যে ডিপার্টমেন্টের কাজগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। সেই ডিপার্টমেন্টকে একটা দিয়ে দেওয়া হলো, কেউ কোশ্চেন আনসার তৈরি করছে, ঠিক আছে, কেউ টিচারদের বেতনের ব্যাপারটা দেখছে, ঠিক আছে, কেউ আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিকে দেখছে। তো এই কিন্তু ডিপার্টমেন্টগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হবে, মানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত যে ডিপার্টমেন্টগুলো তাদেরকে আলাদা আলাদা করে সেপারেট করে দেওয়া হবে, যাতে তাদের কাজগুলো আরো স্পষ্ট এবং সুন্দর হয়, ঠিক আছে। ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা আগেই পড়েছি যে ফরেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু কি করবে? ফরেন ল্যাঙ্গুয়েজ থাকছে। ওকে, এবং রেজাল্ট আমরা জানি রেজাল্টের যে কনসেপ্টটা সেটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। এবার রেজাল্টের কনসেপ্টটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যাবে, কেননা আমাদের সবসময় ভালো বিহেভিয়ার করতে হবে, তাই না? আমি স্কুলে গিয়ে সবসময় আমাকে ভদ্র হয়ে থাকতে হবে, ভালো বিহেভ করতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, ঠিক আছে। এই যে সামাজিক যে একটা তোমার বন্ডিংটা তৈরি হবে আমাদের মধ্যে। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলছে? টেকনোলজি, ঠিক আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় টেকনোলজিটাকে আরো একটু উন্নত করতে হবে, যাতে টেকনোলজির মাধ্যমে আরো খুব সহজে, ঠিক আছে, বাচ্চাদের শিক্ষাটা প্রদান করা যায়। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। এবার আমরা যদি নেগেটিভ দিক যদি বলি, ঠিক আছে, নেগেটিভ সাইড যদি বলি, ঠিক আছে, নেগেটিভ সাইড যদি ইংলিশটাকে প্রপার না পড়ানো হয়, ঠিক আছে, তাহলে কি হতে পারে? যে আমরা কিন্তু তোমার হচ্ছে কি বলছে বিদেশের কোনো দেশের কম্পিটিশনে কিন্তু আমরা ওদিক দিয়ে আস্তে আস্তে করে কিন্তু নিচের দিকে নামতে থাকবো, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 কি হতে পারে? নাম্বার 2 যদি হয়, ঠিক আছে, এইখানে সেন্ট্রালাইজেশনের ব্যাপারটা চলে আসছে, ঠিক আছে। আমরা জানি শিক্ষা একটা কিন্তু যুগ্ম তালিকার মধ্যে পড়ছে, তাহলে যুগ্ম তালিকা মানে সেন্ট্রাল এবং স্টেট দুজনেই মিলেই কিন্তু এই পলিসিটা তৈরি করবে, কিন্তু এইখানে যে পলিসিটা তৈরি হয়েছে সেটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে, ঠিক আছে।
তাহলে এই যে পাওয়ারটা এটা কিন্তু সেন্ট্রালাইজড পাওয়ারের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? একদম। চলো, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। ঠিক আছে, এরপরে যেদিন ক্লাস হবে, ঠিক আছে, এর এর থেকে আমরা কিছু কোশ্চেনও করব, যে এর মধ্যে থেকে আমরা যা পড়েছি কি টাইপের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? হ্যাঁ বলুন। ও, ঠিক আছে, ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে তো? কোনো কোয়ারি নেই তো? হুম, হ্যাঁ একটু ওয়েট করো, কেউ যেও না, একটু ওয়েট করো। ঠিক আছে।